ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিন আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল 10টা থেকে শুরু হয়েছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির দ্বিতীয় দিনে বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগারগাঁওয়ে কমিশন ভবনে 70টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ 57টি আবেদন মঞ্জুর করে নির্বাচন আপিল কমিশন। বাতিল করা হয় 7টি আবেদন, স্থগিত রাখা হয়েছে 6টি আবেদন। প্রথম 2 দিনে 140টি আপিলের নিষ্পত্তি হয়েছে। আগামী 18 জানুয়ারি 645টি আবেদনের শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের পর 20 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য। এর অংশ হিসেবে গতকাল রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ অভিযোগ গঠনের এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে 24 জুলাইয়ে 30 জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন তারা। আগামী 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আজ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি, অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। সব গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে জামায়াতে ইসলামীর ভালো সম্পর্ক থাকবে জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না জামায়াত। রাজধানীর বসুন্ধরায় দলটির কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের আমির। এর আগে সকালে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং উয়েন। চীনা রাষ্ট্রদূত ও জামায়াত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জানিয়ে ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা। আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্য দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই, তাদেরকেও আমরা অনুরোধ করব, আপনাদেরও অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। ছাত্র জনতার গণভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির মতে, শতাধিক অধ্যাদেশ জারি করে এক ধরনের রেকর্ড গড়া হলেও এসব আইডি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে। বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে টিআইবি। বিস্তারিত ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নের সংস্কার বিমুখতা, এই শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে
টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই সময় অভিযোগ করেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করেছে। বলেন, সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নে কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই। কি হচ্ছে আমরা সেটা জানি না। মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া সরকার একতরফাভাবে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নথি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহিতার কাঠামো নিশ্চিত করা হয়নি। বিশেষ করে দুদক সংস্কারে কিছু ইতিবাচক দিক থাকলেও দুর্নীতির মামলায় জরিমানা বা ক্ষতিপূরণের বিনিময়ে সাজা মার্জনার সুযোগ রাখা হয়েছে, যা দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়ার ফাঁদ হিসেবে আখ্যায়িত করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও জানান, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালনের অংশ হিসেবে টিআইবি ধারাবাহিকভাবে আইনের খসড়া পর্যালোচনা ও সুনির্দিষ্ট সুপারিশ দিয়ে আসছে। কিছু ক্ষেত্রে সেই সুপারিশ বাস্তবায়িত হওয়ায় সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেও গুরুত্বপূর্ণ অনেক খাতে যৌক্তিক প্রস্তাব উপেক্ষিত করার বিষয়টি গভীর উদ্বেগের বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে একমত। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজশাহী নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে বিভাগীয় ইমাম সম্মেলনে এবং মেডিকেল কলেজ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণে গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া। এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে। তাতে কি হবে, দেশ ভবিষ্যতে কিভাবে চলবে, দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার। কয়েকদিন ধরে আইসিসির ফিরতি ইমেইলের আশায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আজও অপেক্ষায়, তখন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বিস্ফোরক তথ্য। বিসিবির কাছে আইসিসি নিরাপত্তা সংস্থা একটি ইমেইলে বেশ কিছু শর্ত জুড়ে দেয়ায় ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী অবস্থান ধারণা করা যায়। তাই এমন পরিস্থিতিতে সে দেশে ক্রিকেট খেলতে যাবার কোনো কারণ দেখছেন না আসিফ নজরুল। কুশল ইয়াসেরের রিপোর্ট। বিসিবি যখন আশায় বুক বেঁধে আছে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো আইসিসি সরিয়ে নেবে এমন স্বপ্ন নিয়ে, তখন সোমবার বিকেলে বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন অন্য কথা। আসিফ নজরুল গণমাধ্যমে দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে বেশ কিছু শর্ত জুড়ে চিঠি দেয়া হয়েছে, যা পূরণ করা অসম্ভব। চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে
যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। অতীতেও আইসিসির বৈশ্বিক আসরের অনেক দল নিরাপত্তার কারণে নানা দেশে সফরে যায়নি, কিন্তু সেখানে নিরাপত্তা বিভাগের চিঠির ঘটনাটি একদমই নতুন। ক্রীড়া উপদেষ্টা এই অনুষ্ঠানে আরও বলেছেন, উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি ও বাংলাদেশ বিদ্বেষী ক্যাম্পেইনে ভারতে গিয়ে বিশ্বকাপে খেলা সম্ভব নয়। আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। যদিও এই চিঠি কবে কিভাবে বিসিবি পেয়েছে সে ব্যাপারে বোর্ড কিংবা ক্রীড়া উপদেষ্টা কোনো পরিষ্কার ধারণা দেননি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পারস্পরিক সম্পর্ক বজায় রেখেই ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে। ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের মূল দায়িত্ব তাদেরকেই নিতে হবে। ইফতেখার রেজা রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর শহরের নিজ বাসভবনে তাঁতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ত্র উদ্ধার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। কথা বলেন দির্ঘদিনের প্রাপ্য পানির হিস্সা নিয়েও। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি, এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। আর রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূর করা, ন্যায্য মজুরি প্রদানের লক্ষ্যে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের আয়োজনে এই সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতারা। বলেন, আদর্শ ভিত্তিক শ্রমনীতি ও সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে শ্রমিকদের বৈষম্য দূর করা সম্ভব। আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। যে অবস্থানেই থাকবেন, আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতাই চাই। আজকে কিন্তু এই কক্ষের শ্রমিক প্রতিনিধিদের, এবং আমি বিশ্বাস করি এখানে তারা আজীবন তারা শ্রমিক স্বার্থের জন্য তারা কাজ করে যাচ্ছে, কিন্তু পরিবর্তন কতটুকু এসেছে। আরেকজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কে আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সম্পদ সৃষ্টিতে উদ্যোগের পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও মত দেন সেমিনারের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি এবং ন্যারেটিভ সহ 4টি সংস্থার প্রাক নির্বাচনী জনমত জরিপে। কর্মক্ষম জনগোষ্ঠীর ভোটে এগিয়ে বিএনপি আর উচ্চ শিক্ষিতদের সমর্থনে এগিয়ে জামায়াতে ইসলামী। এই জরিপে দেশের 64 জেলা থেকে অংশ নিয়েছেন মোট 22,174 জন মানুষ। জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান 34.7% ভোটার, আর জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান 33.1% ভোটার। জরিপে দেখা গেছে বিএনপির প্রতি মানুষের আস্থা মূলত পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, আর জামায়াতকে পছন্দ করার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে সততার বিষয়টি। এছাড়া দেশের 64 জেলা থেকে অংশ নেওয়া ভোটারদের মধ্যে নারীদের ভোট তুলনামূলকভাবে বেশি পেতে পারে জামায়াতে ইসলামী। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপে আগামী আসরের আয়োজক হতে পারে বাংলাদেশ। ফুটবলকে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে আরও 2টি ভেন্যুতে প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি তাবেত আওয়াল।
নর্মাল ফুটবলের মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি, বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যু যেন আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাহলে আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে, আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি।